আজ 15 অক্টোবর বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস। এই দিবস উপলক্ষে আজ আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন সাবেরা সোবহান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র শিক্ষক SM সোহেল। শুভ সকাল, কেমন আছেন? জি, ভালো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আজ বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস। আন্তর্জাতিকভাবে এই দিবসটি পালন করা হয়ে থাকে, আমাদের দেশেও পালন করা হচ্ছে। এই দিবস সম্পর্কে আপনার কাছে জানতে চাই। বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবসের সূচনা হয় মার্কিন যুক্তরাষ্ট্রে 1964 সালে। মার্কিন কংগ্রেস মার্কিন প্রেসিডেন্টকে একটি দায়িত্ব দেয় 6 অক্টোবর 1964 সালে, যে 15 অক্টোবরকে যেন বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস হিসাবে ঘোষণা করা হয়। তিনি ওই দিনই ফাইলে সিগনেচার করেন এবং 15 অক্টোবর 1964 সাল থেকেই এই দিবসটি মার্কিন যুক্তরাষ্ট্রে এটা পালিত হয়ে আসছে। তারপর 1970 সালে এসে জাতিসংঘ একটা সিদ্ধান্ত গ্রহণ করে যে 15 অক্টোবরকে আন্তর্জাতিক বিশ্ব সাদা ছড়ি দিবস হিসাবে পালন করার জন্য। তো সেই থেকে বাংলাদেশ সহ জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্রে এই দিবসটি পালিত হয়ে আসছে। এবারের প্রতিপাদ্য সাদা ছড়ির আধুনিকায়ন, দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির উন্নয়ন, এর গুরুত্ব এবং তাৎপর্য কি? আসলে বাংলাদেশে সাদা ছড়ি নিরাপত্তা দিবস 70 বা 80-র দশকে ওইভাবে আনুষ্ঠানিকভাবে এতটা পালিত হয় নাই। 90-এর দশক থেকে মূলত এর সূচনা। তো সেই থেকে সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত হয়ে আসছে, কিন্তু বাংলাদেশে খুব উন্নত মানের সাদা ছড়ি পাওয়া যায় না। এই জন্যই এবারের যে প্রতিপাদ্য বিষয়টাকে গ্রহণ করা হয়েছে খুবই যৌক্তিক এবং বাস্তব, যে সাদা ছড়ির আধুনিকায়ন দরকার। উন্নত বিশ্বে যেরকম আধুনিক প্রযুক্তির সাদা ছড়ি ব্যবহার করা হয়, আমাদের দেশেও যাতে এই সাদা ছড়ি মানে প্রচলন শুরু করা হয় আর কি, সেটাকে সামনে রেখেই এই প্রতিপাদ্যটি নির্ধারণ করা হয়েছে। আচ্ছা, আপনি একটি বিদ্যালয়ে শিক্ষকতা করছেন, আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন রয়েছে, সো আপনি আসলে কি কি ধরনের বাধার সম্মুখীন হয়েছেন বা পড়ালেখা করার জন্য আপনার কি কি ধরনের চ্যালেঞ্জ ফেস করতে হয়েছে? আসলে আমি যখন দৃষ্টি হারানোর পর 6ষ্ঠ শ্রেণী থেকে ব্রেইল পদ্ধতিতে পড়াশোনা শুরু করেছি, সেটা 90-এর দশকের কথা। তো তখন থেকে বিশ্ববিদ্যালয় জীবন পর্যন্ত যে সমস্যাগুলো আমাদেরকে ফেস করতে হয়েছে বা এখনও যারা স্টুডেন্ট আছে তাদেরকে ফেস করতে হয়, তার মধ্যে অন্যতম হলো আমাদের ব্রেইল ম্যাটেরিয়ালস খুবই অভাব। আমাদের দেশে উন্নত মানের ব্রেইল ইকুইপমেন্টস পাওয়া যায় না। ব্রেইল বইয়ের খুবই অভাব, অনেক অপ্রতুল ব্রেইল বই। আর তাছাড়াও আসলে সামাজিকভাবেও বিভিন্ন, আমরা যেমন সমাজে বসবাস করি সেখানেও এতটা উৎসাহিত করা হয় না দৃষ্টি প্রতিবন্ধী হলে তাদের পড়াশোনাকে। আবার প্রাতিষ্ঠানিকভাবেও কিছু সমস্যা ফেস করতে হয়েছে, যেমন বিভিন্ন স্কুল কলেজে ভর্তির সময় কিছু সমস্যা করতে একটা সময়ে। সেটা এখন কিছুটা কেটেছে, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোটা সেটা ঠিক দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য সহায়ক এখনও হয়ে ওঠে নাই আর কি। এই চ্যালেঞ্জগুলো আমি আমার ব্যক্তি জীবনে ফেস করেছি। যেমন আমি পুরো বিশ্ববিদ্যালয় জীবন পড়াশোনা করেছি কোনো ধরনের ব্রেইল বইয়ের সহযোগিতা ছাড়া। আমাকে অনেক কষ্ট করেই পড়াশোনা করতে হয়েছে। যদি বলি দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য কর্মক্ষেত্রে কি কি চ্যালেঞ্জ রয়েছে? হ্যাঁ, আমি যখন পড়াশোনা শেষ করে 2009-এ আমি সরকারি চাকরিতে জয়েন করি সহকারী শিক্ষক হিসেবে সরকারি হাই স্কুলে। তো এখানে চাকরি করতে এসে যে সমস্যাগুলো আমি ফেস করছি সেটা হলো যে প্রায় জায়গাতেই দেখা গেছে যে প্রধান শিক্ষক যিনি থাকেন তিনি প্রাতিষ্ঠানিকভাবে প্রথমেই গ্রহণ করতে চান না বিষয়টা। অর্থাৎ তিনি মনে করে তিনি অবগত নন, অর্থাৎ একজন দৃষ্টি প্রতিবন্ধী মানুষ পড়াশোনা শেষ করে চাকরিতে এসেছেন এই বিষয়টাতে তিনি অবগত থাকেন না। বাংলাদেশে এরকম অসংখ্য প্রতিষ্ঠানেই দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিরা যারা চাকরি করতে গিয়েছেন বা যোগদান করতে গিয়েছেন, প্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রায়শই সমস্যা মোকাবেলা করতে হয়েছে। এটা একটা বড় সমস্যা। তাছাড়াও ধরেন কর্মক্ষেত্রে যেমন যে প্রতিষ্ঠানে আমি কাজ করব সেই প্রতিষ্ঠানে অন্যান্য যারা সহকর্মীরা আছে তাদের মধ্যেও অনেকে আবার বিষয়টাতে অবগত থাকেন না, না থাকার কারণে যেমন অনেকে গ্রহণ করতে চান না ইতিবাচকভাবে। আবার প্রতিষ্ঠানের যে চলাফেরা করার জন্য যে আমার জন্য যে লজিস্টিক সাপোর্টগুলো দরকার, সেগুলো যে কর্মসহায়ক যে পরিবেশটা সেটা আসলে অতটা উন্নত না আমাদের দেশে এখনো। আচ্ছা, যদি বলি যে অধিকার রক্ষা এবং সামাজিকভাবে দৃষ্টি প্রতিবন্ধীদেরকে প্রতিষ্ঠিত করার জন্য কি কি করণীয় রয়েছে বলে আপনি মনে করেন? আসলে সমাজে যদি আমরা বলি যে এটা ইনক্লুসিভ সোসাইটি যদি আমরা গড়ে তুলতে চাই, তাহলে তো এই সমাজে যারা আছে তারা সবাইকে নিয়ে তো আমাদের সমাজ।
সেখানে প্রতিবন্ধী অপ্রতিবন্ধী সুস্থ অসুস্থ সকল মানুষ মিলিয়ে তো আমাদের সমাজ গঠিত হয়। সেখানে তো একটা বড় সংখ্যা বা যারা প্রতিবন্ধী জনগোষ্ঠী আছে প্রায় 10%, তাদেরকে রেখে তো আর সমাজের উন্নয়ন সম্ভব না। সেই ক্ষেত্রে এই প্রতিবন্ধী ব্যক্তিদের ব্যাপারে সমাজকে সচেতন করে তোলাটা একটা বড় কাজ, এবং এই প্রতিবন্ধী ব্যক্তিদের লেখাপড়া করার সুযোগ সুবিধাগুলো তৈরি করে দেওয়া, তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা, এটা একটা বড় দিক। আপনি জানেন যে আমরা একসময় অনেক শুনেছি, এখনও শুনি যে নারীর ক্ষমতায়ন কিভাবে হবে, তাকে আর্থিক উপার্জনের সক্ষম করে তোলা। ঠিক প্রতিবন্ধী ব্যক্তিদেরকেও যদি আমরা সরকার বা সকলে মিলে তাদেরকে এই উপার্জনের ক্ষমতা যদি আমরা দিতে পারি, তাদেরকে অর্থনৈতিকভাবে যদি আমরা ক্ষমতাবান করতে পারি, তাহলে তাদেরকে সমাজে গ্রহণ করাটা অনেক সহজ হয়ে যায়। সেজন্য আমি যেটা প্রায়শই বলে থাকি যে প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক ক্ষমতায়ন দরকার, তাহলে মানে সমাজে তাদেরকে প্রতিষ্ঠিত করা সহজ হবে। আর সবচেয়ে বড় যে দিকটা সেটা হলো সচেতনতা। ব্যাপকভাবে একটা প্রচার দরকার প্রতিবন্ধীদের অধিকার নিয়ে, প্রতিবন্ধীদের সুরক্ষা আইন নিয়ে। এই সমস্ত বিষয়গুলোকে যদি প্রচারের আওতায় আনা যায়, তাহলে হয়তো মানুষ অনেক বেশি সচেতন হবে। আচ্ছা, এক্ষেত্রে তো বাহ্যিকভাবে অনেক ধরনের প্রবলেম ফেস করতে হয়, কিন্তু ব্যক্তিগতভাবে বা মনের শক্তিটা কতটুকু দরকার এবং নিজেকে আপনি কিভাবে বুঝিয়েছেন? কারণ অনেক সময় আমরা ভেঙে পড়ি, সেই জায়গা থেকে কিভাবে উঠে আসে আপনার? এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। আসলে আমি আমার দিক থেকে বলবো, আমার ভেতরে একটা ইচ্ছাশক্তি তীব্রভাবেই কাজ করে। আমি প্রতিবন্ধিতা সত্ত্বেও আমাকে এগিয়ে যেতে হবে, পরিবারে বা সমাজে মানুষের জন্য, মানে মানুষের কাজে লাগতে হবে আমাকে। অর্থাৎ আমিও যে প্রয়োজনীয় এটা প্রমাণ করার জন্য আমি অনেকভাবে চেষ্টা করি। মানে এখানে ইচ্ছাশক্তিটা, মানসিক জোরটা অনেক বেশি প্রয়োজন সকল প্রতিবন্ধী ব্যক্তিদের ভিতরেই। এবং তার পাশাপাশি আমি মনে করি যে পারিবারিক একটা সাপোর্ট দরকার হয়। এটা অবশ্য আমার পরিবারে আমার মা বাবার দিক থেকে ছিল, যে ওনারা সবসময় আমাকে সাপোর্ট করে গেছেন যে কিছু একটা হবে, তুমি পড়াশোনা চালিয়ে যাও। এবং আমি সেই থেকে আমার ভিতরে মনে হয়েছে যে আমি পড়াশোনা করতে থাকি, কারণ তখন কর্মসংস্থানে এতটা, এখন যেমন কিছুটা সুযোগ তৈরি হয়েছে, এতটা সুযোগ 90-এর দশকে বা এরকম সময় ছিল না। ফলে মানে আমি ভেবেছি যে একটা কিছু হবে নিশ্চয়ই, পড়াশোনাটা চালিয়ে যাই, এবং আল্লাহর রহমতে একটা কিছু হয়েছে আর কি। বাহ, খুব ভালো। পরিবারে কারা কারা আছেন? আমার পরিবারে এখন যদি বলি, আমার বাবা মা তো মারা গেছেন, আর আমার পরিবারে এখন আমি, আমার স্ত্রী আর আমার 1 বছরের একটি বেবি আছে আর কি। আচ্ছা, যারা এখন আছেন আপনার মতো, বা যারা আসলে অনেক ধরনেরই হয়তো বা অনেক প্রবলেম নিয়ে অনেক টেনশনে আছেন বা ফেস করছেন, বিভিন্ন স্ট্রাগল করছেন তাদের লাইফে, তাদের উদ্দেশ্যে আপনার কি উপদেশ থাকবে বা কি পরামর্শ থাকবে? আমি মনে করি যে ওই যে ইচ্ছা শক্তিটা, তাদেরকে কিছু একটা করার মানসিকতাটা ভেতরে লালন করতে হবে। প্রতিবন্ধিতা এটা থাকবে, এটা তো আসলে হয়ে যায়। আমার প্রতিবন্ধকতাটা কিন্তু জন্ম থেকে না, আমিও ডাক্তারের ভুল চিকিৎসার শিকার হয়ে দৃষ্টি হারিয়েছি। তো এরকম প্রতিবন্ধকতা চলে আসতে পারে সকলের জীবনেই। তো সেক্ষেত্রে প্রস্তুতিটা হচ্ছে এরকম যে মনের জোরটা, যে আমাকে কিছু করতে হবে, এই আমার একটা প্রতিবন্ধকতা মানেই আমার জীবন শেষ না, আমাকে আরও অন্যান্য যে পারিপার্শ্বিক দিকগুলো আছে এগুলোকে কাজে লাগিয়ে আমাকে স্বনির্ভর হতে হবে, আত্মনির্ভরশীল হতে হবে, এবং আমার দায়িত্ব আছে এই পরিবার, সমাজ এবং রাষ্ট্রের প্রতি, সেটা আমাকে পালন করতে হবে। এরকম একটা মানসিক জোর খুবই প্রয়োজন প্রতিবন্ধী মানুষের জন্য। আচ্ছা, প্রতিবন্ধীদের জন্য যদি বলি, তাহলে তাদের জন্য কি কি ধরনের কর্মক্ষেত্র তৈরি করা যেতে পারে? আসলে এখানে হচ্ছে যে বিষয়, যে একজন প্রতিবন্ধী মানুষ তিনি অক্ষম তাকে বলা যাবে না, তিনিও কাজ করতে সক্ষম, হয়তো একটু পদ্ধতিটা ভিন্ন হবে। রাইট। এই পদ্ধতিটা ভিন্ন, এটা আমাদের সবাইকে মনে রাখতে হবে। তাহলে সকল প্রতিবন্ধী ব্যক্তি কোনো না কোনোভাবে কোনো না কোনো কাজে সম্পৃক্ত হতে পারে। এখন এই প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সকল ধরনের কর্মেই আপনি সুযোগ করে দিতে পারেন। সেটার জন্য সরকারি উদ্যোগ যেমন দরকার, বেসরকারি উদ্যোগ দরকার, তাদের জন্য সুরক্ষা আইন দরকার, এরকম, এবং গণমাধ্যমের একটা বিশেষ ভূমিকা আছে ব্যাপক প্রচারের ক্ষেত্রে। যেমন 15ই অক্টোবর বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস, এটা যেমন এখন গণমাধ্যমে চলে আসতেছে, এটা কিন্তু 80-এর দশকে ছিল না, 90-এর দশকেও ছিল না। তো সেই জন্য আমাদের মনে হয় যে প্রতিবন্ধী ব্যক্তিদেরকে যদি আমরা সমাজে প্রতিষ্ঠিত করতে চাই, তাদের অধিকারকে সুরক্ষা দিতে চাই, তাহলে তাদেরকে, তারা যে ভিন্নভাবে সক্ষম এই বিষয়টা সকলের মধ্যেই মানসিকভাবে এটাকে গ্রহণ করতে হবে। এটা সরকার, রাজনীতিবিদ,
সমাজ সচেতন মানুষ সকলকে এই ক্ষেত্রে আগায় আসতে হবে আমি মনে করি আর কি। আচ্ছা, এবং এবারের প্রতিপাদ্যে আধুনিকায়নের কথা বলা হয়েছে, এক্ষেত্রে আপনার মতামত কি? আচ্ছা, এখানে একটু বলি আমি, যেমন সাদা ছুরি আমরা বাংলাদেশে খুব বেশি ভালোভাবে ব্যবহার করতে পারি না। এর একটা বড় কারণ কিন্তু আছে আমাদের রাস্তাঘাট, আমাদের যে আশপাশের যে পরিবেশ, এটা কিন্তু সাদা ছুরি ব্যবহার করে চলার মতন সহায়ক না। আপনি জানেন যে আমাদের রাস্তাঘাটে যারা স্বাভাবিক জীবনযাপন করছে তারাই চলাফেরা করতে হিমশিম খাচ্ছে। কোথাও দেখা যায় যে খানা খন্দক আছে, কোথাও ম্যানহোল ঢাকনা খোলা, কোথাও হয়তো বা রাস্তাটা একটু এবড়ো থেবড়ো। সেখানে যারা দৃষ্টিসম্পন্ন মানুষ আছেন তাদেরকেই তো চলাফেরা করতে কষ্ট হয়, সেখানে একজন সাদা ছুরি নিয়ে চলাফেরা করবেন স্মুথলি, এটা কিন্তু খুব কঠিন। তো আমার কাছে মনে হয় যে এই সাদা ছুরিটা যদি আরেকটু আধুনিকায়ন হয়, আমরা যেটা এখান থেকে শুনতে পাচ্ছি যে উন্নত বিশ্বে সাদা ছুরি অনেক ধরনের কার্যক্রমে সহায়তা করে, এরকম আধুনিকায়ন করা একজন সাদা ছুরি যদি আমরা পাই একটি, তাহলে বোধহয় বাংলাদেশেও কিছুটা সহায়ক হতে পারে। কিন্তু আসলে ওভারঅল একটা অবকাঠামো দরকার, যে অবকাঠামোতে একজন প্রতিবন্ধী এবং অপ্রতিবন্ধী মানুষ সকলেই সমানভাবে চলাফেরা করতে পারবে। আমি কিন্তু আমার বিদ্যালয়, আমার বাসা একেবারেই মাত্র 2 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স, কিন্তু আমি হেঁটে যেতে পারি না, কারণ রাস্তাটা আমার জন্য সহায়ক না। ফুটপাত নাই, এলোমেলো ফুটপাত, কোথাও উঁচু কোথাও নিচু, আমি হাঁটতে পারছি না ঠিকভাবে, ফলে আমাকে রিকশায় করে যেতে হচ্ছে। এই জন্য এই অবকাঠামোর ব্যাপারেও জোর দেওয়া দরকার বলে মনে করছি আর কি। অসংখ্য ধন্যবাদ আপনাকে, ভালো লেগেছে আপনার সাথে কথা বলে, অনেক শুভকামনা রইল আপনার জন্য, ভালো থাকবেন। আপনাকে ধন্যবাদ কথা বলার জন্য। দর্শক, আশা করছি আজকের আয়োজন ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।